যখনই সরকার বই কেনার জন্য টাকা দেয় বা মন্ত্রণালয় দেয়, সবসময় একটা বিতর্ক থাকে। এক ধরনের যারা সরকার দলীয় থাকে তাদের বই নেওয়া হয়, যারা একটু সরকারের বাইরে থাকে তাদের বই নেওয়া হয় না, আবার তাদের মধ্যেও নানা রকমের ঝামেলা থাকে যে ওটা নিও না আমারটা নাও। এইটা কেন? আমরা একটা সুস্থ ধারা বা প্রভাব গড়ে তুলতে পারিনি কেন? এটা কি কারণে হয়েছে আমরা জানি না, তবে এটা ব্যাপকভাবে হয়েছিল গত আওয়ামী লীগ সরকারের আমলে। সেখানে ধরেন জাতীয়তাবাদী শক্তির যারা প্রকাশক বা যারা লেখালেখি করেন, যাদের বই বেরিয়েছে বা বের করেছে, তাদের বই নেওয়া হয়নি। এটা একটা বড় বিষয়। এখন দেখবেন যে আবার জাতীয়তাবাদী শক্তি এখন ক্ষমতায় এসছে, এখন হয়তো জাতীয়তাবাদী শক্তির যে প্রকাশকরা তারা ওই রকম একচ্ছত্রভাবে চালু করবে তাদের ব্যবসা। এই ব্যবসা ঠিক না। প্রকৃত কবি, প্রকৃত সাহিত্যিক, প্রকৃত প্রকাশক থাকতে হবে, যারা একই সঙ্গে লেখকের সঙ্গে কোনো প্রতারণা করবে না, তাদের চুক্তিবদ্ধ করবে, তাদের যে রেমুনারেশন সম্মানী সেটি দেবে। কিন্তু আমি তো গত 45-47 বছর হয়েছে, আমি তো 2-1 বার ছাড়া আমি পাইনি, আমার সম্মানই পাইনি। এইটাই হলে মানে সবাই তো হুমায়ুন আহমেদ না, সবাই তো মিলন না, তাই না? তাদের বই অগ্রিম টাকা দিয়ে নিয়েছে বিকজ অফ তারা খুবই, আমি মনে করি যে তারা খুবই ভালো লেখক। কিন্তু তারপরেও এটাও তো ঠিক যে তাদের বইগুলো সাধারণ যুবক যুবতীদের মধ্যে ব্যাপক প্রচলিত এবং আমরাই সেটা করেছি। কিন্তু তারা আমার বই সুপ্রচল করার জন্যে তেমন কাজ করে, তারা কোনো কাজই করেনি। এটা হচ্ছে তাদের বই হয়েছে, কিন্তু ধরুন যে আখতারুজ্জামান ইলিয়াস কিংবা হাসান আয়াজুল হক কিংবা সৈয়দ শামসুল হক, তাদের বই তো চলে না। ইলিয়াস ভাই অথবা এদের তো বই তো শওকত আলী প্রদর্শক প্রাকৃতিকজন কজন পড়েছে, অথবা পড়ে থাকলেও কেন সেই বই মোটে। আমি যখন প্রদর্শক প্রাকৃতিকজন কিনি তখন তার বিক্রি হয়েছে হলো 100 কি 100 কপি। আর আমি যখন তালপেতার সেপাই কিনি, সিলেকোটের সেপাই, তখন ওইটার বিক্রি ছিল ওই বইমেলায় 150 কপি। কেন হবে না? কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই বইগুলি কিন্তু আস্তে আস্তে চলছে এবং অনেকগুলো চলছে, এটা স্লো কিন্তু চলা আর বৌদ্ধিকভাবে এটাকে বুঝতে হবে। যেমন চিলেকোঠার সেপাই দুটো পার্ট, একটা পার্ট ঢাকা কেন্দ্রিক আর একটা পার্ট বগুড়া কেন্দ্রিক। উনি বগুড়ার লোক তো, এবং এই দুটো পার্টে জীবনের যে রাজনৈতিক ক্ষয় এবং ভালোবাসা এবং বিস্তার সেগুলো কিন্তু এই বইটার মধ্যে অসাধারণভাবে আছে। এখন ইলিয়াস ভাইকে আমরা পড়ি নাই, আমরা পড়ি ধরেন খুব সসি লেখা, খুব হালকা লেখা, যার মধ্যে জীবনের কোনো ভাষ্য থাকে না। হ্যাঁ, পরিপূর্ণ ভাষ্য থাকে না। জীবনের ভাষ্য থাকবে না কেন? জীবনে অনেক উপাদান ও উপকরণই তাতে ব্যবহৃত হয়, কিন্তু মৌলিক যে দর্শন, যৌলিক যে থিঙ্কিং, সেটার ভিতরে সেগুলো থাকে না, তাই না? আমি ইদানিং শুনি যে অনেকেই নাকি ভালো ভালো গল্প লিখছেন বা উপন্যাস লিখছেন, কিন্তু তাদের আলোচনা বেরোচ্ছে না। তাদের যে থ্রেড বেড আলোচনা না করলে সেটার কোথায় মৌলিকভাবে সে মৌলিকভাবে যেটা মানে উঠে এসছে সেটা কেউ বলছে না। একদম সত্যি বলেছেন। এই জায়গাগুলো আমাদের চেঞ্জ হওয়া দরকার, কথা বলা দরকার নানা জায়গায়, নানা পরিস্থিতিতে সত্যটা বের করে নিয়ে আসা দরকার। সত্যটা বের হয় না, কারণ হলো যে আমরা ভয় পাই সত্য বলতে। একদম। আর যাদের বিরুদ্ধে যাদের সত্যটা তুলে ধরবেন তারা আপনার উপরে নাখোশ হবে এবং খড়গহস্ত হবে। রাইট। মাহবুব ভাই, আপনি মুক্তিযোদ্ধা এবং 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে যে মুক্তিযুদ্ধ অর্জনের পর 1972 সালে যে বাজেট স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ দিয়েছিলেন, সে বাজেট ছিল 854 লাখ আর কিছু টাকা। আজকে আমাদের এই বর্তমান অর্থমন্ত্রী দিলেন 9 লাখ কোটি টাকারও বেশি। এটা বিস্ময়কর উল্লম্ফন। না, বিস্ময়কর হবে কেন? প্রথমত 54 বছর, এই কথাটা মনে রাখতে হবে। আমরা ধাপে ধাপে তো এগিয়েছি, আমাদের ওই রকম অবস্থা ছিল না তো। সেখান থেকে আস্তে আস্তে ক্রমান্বয়ে আমরা যে রকম শাসকই থাক, যেভাবেই হোক, আমরা ক্রমান্বয়ে ধাপে 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 আমাদের এই জায়গায় আজকে পৌঁছে গেছি। এটা কেমন অনুভব করেন? আচ্ছা, প্রথমত আমি খুবই চমৎকৃত
এই ব্যাপারে যে আমাদের অর্থনীতিও বড় হয়েছে, আমাদের সমাজের যে দৃষ্টিভঙ্গি সেটিও বড় হয়েছে, খোলাসা হয়েছে, আমরা অনেক কিছুই এখন বুঝতে পারি, এখন অনেক কিছুই আমরা বলতে পারি, তাই না? এই যে বলা বা স্বাধীন থাকা বা চিন্তাগতভাবে নিজেকে মুক্ত রাখা, চিন্তাশীল করে তোলা, এটা তো 54 বছর হয়েছে। এবং স্বাধীনতার 54 বছর পরে সে 9 লাখ কোটি টাকার যে বাজেট, এটাকে আমি অবশ্যই মনে করি যে এটা আমাদের অর্জন, এই জাতির অর্জন। এই অর্জন না হলে পরে আমরা তো দিতে পারতাম না। যদি আমরা সেই ফকিরিভাবেই থাকতাম তাহলে কি পারতাম না। আবার এটাও চিন্তা করতে হবে যে পৃথিবীর অন্যান্য দেশ 54 বছরে কত লক্ষ কোটি টাকা বা বিলিয়ন ডলারের বাজেট দিচ্ছে। এই যে সিঙ্গাপুর অথবা হংকং, এরা তো ছোট ছোট দেশ, তাই না? কিন্তু তারা যেভাবেই হোক অগ্রগতি সাধন করেছে। সেই অর্থে আমরা তো অতটা বড় হতে পারিনি। আর্থিকভাবে, অর্থনৈতিকভাবে তো আমাদের অর্থনীতির সাইজ বড় হতে পারেনি। আচ্ছা, এইটা কেন পারছে না? আমাদের নিজের দেশে আপনি কি লক্ষ্য করেছেন নিশ্চয়ই যে আমাদের দেশে আমরা কিন্তু একটা ভাগার, পৃথিবীর নানা দেশ থেকে নানা রকমের তথ্য প্রযুক্তি, টেকনিক্যাল বিষয়গুলি আমাদের দেশে শুধু আমরা ক্রয় করি, আমরা কোনো কিছু ইনভেন্ট বা আবিষ্কার করতে পারছি না। আমাদের অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে, এখন তো প্রায় কয়েক গন্ডা প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু কেন কিছু আবিষ্কার করতে পারছি না? কেন গবেষণা করছে না? আমি আগেও বলেছি, এটা গবেষণা আমাদের মৌলিক থিঙ্কিং হওয়া উচিত এই ক্ষেত্রে। এভরিথিং মানে আমাদের সমাজের বা আমাদের রাষ্ট্রীয় কাঠামোর যতগুলো মানে উইংস আছে, সব উইংসের ভিতরেই গবেষণা একটা উইং থাকা উচিত, প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল। এবং আছেও কিছু কিছু ক্ষেত্রে আছে, যেমন কৃষিক্ষেত্রে অসাধারণ আমাদের অর্জন আছে। ও ধান গবেষণা কেন্দ্র তো তুলনাহীন কাজ করেছে। বাড়ির যে উদ্ভাবনা সেটা তুলনাহীন। না হলে এই 20 কোটি লোককে খাওয়াতে পারতাম না আমরা, তাই না? তো এটা বুঝতে হবে। এবং এই গবেষণা শিল্প সাহিত্যের ক্ষেত্রের গবেষণা সবচেয়ে আগে দেওয়া উচিত। এবারও দেখলাম যে এবারকার বাজেটে কিন্তু শিল্প সাহিত্যের ব্যাপারে কিছু নেই, গান বাজনার ব্যাপারে আছে, শিল্প সাহিত্যের ব্যাপারে কোনো কথা নেই। আমাদের শিল্প সাহিত্যকে যত মানে দেওয়া হবে তত শিল্প সাহিত্য ভালো হবে এবং মানুষকে প্রগতির মূল চাকায় এগিয়ে নিয়ে যেতে হবে, তুলে নিয়ে আসবে। এবং সেটাই হবে মৌলিক থিঙ্কিং। যেমন আমি আরেকটা তথ্য দিই যে আমাদের সাহিত্য যে একবারে খুব খারাপ হচ্ছে তা না। যদি আমাদের সাহিত্যের মানে অনুবাদ হয় ইংরেজি, উর্দু, ফার্সি, ফরাসি, তারপরে চৈনিক, ল্যাটিন, জাপানিজ, ল্যাটিন, এইসব ভাষায় যদি হয় তাহলে এটা সারা পৃথিবীতেই ছড়িয়ে পড়বে। আমরা ল্যাটিন আমেরিকার বড় বড় কবিদের পড়ি, কিন্তু তারা কিন্তু বাংলা কবিতা পড়ে না, জানেও না। তো এটার দায়িত্ব রাষ্ট্রকে এই দায়িত্ব নিতে হবে এবং বড় একটি মন্ত্রণালয় খুলে এটা এটা তো বাংলা একাডেমি করতে পারে। বাংলা একাডেমির একটা উইংস আছে, খুবই ছোট্ট একটা উইং আছে। এটা হবে না, মিনিমাম 1000 লোককে, অনুবাদককে পুষতে হবে। আজকে দেও কালকে দিয়ে দেবো এরকম নয়, 1000 জনকেই দেবে। কত হাজার হাজার কোটি টাকা মানে অপব্যয় হচ্ছে, লুপাট হচ্ছে। তো এটা চোরদের কাজ। কিন্তু প্রোগ্রামের নামে, বহু পিপিন নামে, বহুত কিছুর নামে, উন্নয়নের নামে এটা হয়ে যাচ্ছে। বরং 1000 কোটি টাকা বাংলা একাডেমি হোক বা অন্য একটা প্রতিষ্ঠানকে দিয়ে হোক, যারা বাংলা সাহিত্যের মানে সবচেয়ে বড় বড় ভালো সাহিত্যিকদের লেখার অনুবাদ করবে এই সব ভাষায়। আমাদের কয়জন ভালো ইংরেজি জানে, আমাদের কয়জন ফরাসি জানে? আমি তো যতদূর জানি সব মিলিয়ে হয়তো 5 জন হতে পারে না ফরাসি যারা জানে। এটা হবে কেন? আজকে যে সরকার যে ভাষা, যে প্রাইমারি লেভেল থেকে যে ভাষা শিক্ষার যে বিষয়টা নিয়েছে খুবই গুরুত্বপূর্ণ, এবং একই সঙ্গে যে সঙ্গীত, নৃত্যকলা ইত্যাদি শেখানোর একটা সুযোগ নিয়েছে, এটা খুবই চমৎকার উদ্যোগ। মানে সংস্কৃতির সমস্ত উইং মানে শাখাগুলোকে, প্রশাখাগুলোকে তুলে আনার জন্য গবেষণা হলে দরকার। আবার একই সঙ্গে আমাদের যে প্রান্তিক জীবনের মানুষ, যারা উপজাতি, যাদেরকে জাতিসত্তায় আমরা বলি যে উপজাতি, তাদেরকেও এই সরকার বা আগের সরকারগুলোও চেষ্টা করেছে কম বেশি, কিন্তু এই সরকার প্রত্যেকের কাছে দাবি থাকবে যে তাদেরকে তুলে আনার জন্য ব্যবস্থা নিয়েছে। এটা একটা বড় বিষয়।
আমার মনে হয় তাদের যে ভাষা, তাদের যে ভাষার যে অ্যালফাবেট, বর্ণমালাকেও প্রাধান্য দেওয়া উচিত। তাহলে যে যে সম্মিলিতভাবে যে আমরা বোধটাকে লালন করতে চাই, বাংলাদেশি জাতীয়তাবাদের মানে পতাকা তলে এই সমস্ত কিছু সব প্রেক্ষিতের সব মানে জাতিসত্তার বিষয় আশয়গুলোকে আমরা একই সমন্বয়ের ভিতর দিয়ে একই পাঠাতনে নিয়ে আসতে চাই। এবং সেটা হলে পারা মানুষের ভিতরে যে দূরত্ব সেটা কিন্তু কমে যাবে। মানুষের ভিতরে যে ব্যবধান মানে বিরোধ এগুলো কমে যাবে। ঐক্যটাই জরুরি হয়ে উঠবে। রাজনৈতিক চিন্তা, সামাজিক চিন্তা, সাংস্কৃতিক চিন্তা একটা মৌলধারার সম্প্রীতির একটি মানে দুর্গ হয়ে উঠবে বাংলাদেশ, এটাই আমি মনে করি। আপনার বন্ধু আবিদ আজাদ, হ্যাঁ, আমার খুব অকালেই মৃত্যুবরণ করেছে আমার বন্ধু, এবং অসাধারণ একজন কবি। তোমাদের বাড়ি থেকে রেলগাড়ি থামে, বৃষ্টি নামে, এক অসাধারণ কবিতার বই। এবং তার যে একটা ছোট বই আছে কবিতার স্বপ্ন, আত্মজীবনী, আমি মনে করি এটা অনন্য একটা আত্মজীবনী, খুবই ভালো লেখা। এবং কবি যখন গদ্য লেখেন সেটা একটা অন্যরকম সৌন্দর্যমণ্ডিত হয়ে ওঠে। কবির গদ্য সবসময়ই অনন্য। এবং পৃথিবীর সবচেয়ে বড় বড় কবি গদ্য লিখেছেন। পৃথিবীর সবসময় বড় বড় কবিদের গদ্যের রচনাগুলো আমরা আত্মস্থ করেছি এবং জেনেছি, এবং সেই প্রেক্ষিত থেকেই কিন্তু আমরা নির্মিত হয়েছি আমাদের ভাষার কবি হিসেবে। জি, এবং তিনি একটি শিল্প তরু পত্রিকা এবং একটা গোষ্ঠী গড়ে তুলেছিলেন, কি অসাধারণ ছিল, হারিয়ে গেল। তারও আগে কবি নামে একটি সংকলন প্রকাশ করেছিল আবিদ এবং আমি নিজে, ওই নামটা দেওয়া আমার কবি। কিন্তু ওখানে রিফাত চৌধুরী যুক্ত ছিলেন। রিফাত পরের দিকে হয়তো ছিল। তারপরে তো আমি চলে আসলাম, আবার পড়াশোনায় চলে আসলাম। তো ওর পরে ও নিজে এটা 2-1 সংখ্যা বের করেছিল। তারপরে শিল্পতরু, ওইটারই পরিপ্রেক্ষিত থেকে শিল্পতরু সে নতুন করে বের করে। আমাকে ডেকেছিল, কিন্তু আমি বলছি না, তুমি একাই করো, আমার ওই কাজ না, আমার তখন পড়াশোনা বা অন্য কাজ ছিল। ওইখানে কত মানুষ আসতেন, তাই না? হ্যাঁ, প্রচুর লোক। আব্দুল মান্নান সৈয়দ, আল মাহমুদ, আপনি, আরো অনেককে আমি অনেক মানে সাহিত্যিকরা আসতেন। কি চমৎকার আড্ডা হতো। এখন সেই আড্ডাগুলো নেই মাহবুব, আপনি কি বুঝতে পারছেন? আড্ডাগুলো আছে হয়তো, না ওইরকম আর নেই। ওই যে শিল্প সাহিত্যের ওইরকম আড্ডা নেই। এখনকার তরুণ কবিরা কি আড্ডা দেয় না? খুব একটা না ওইরকম। আমরা আপনাদের সময় 80-90 দশক পর্যন্ত যে আড্ডাগুলো হইতো সকালে বা সন্ধ্যা সারাদিন, সেটা তো হইতো। যেমন আমার জীবনে আড্ডার জায়গায় প্রথম আড্ডাই ছিল হলো শহীদ কাদরীর বাসায়, পুরনো ঢাকায়। হ্যাঁ, না পুরনো ঢাকা না, এই ঢাকাতে, এই যে পুরনো পল্টনে শ্বশুর বাড়িতে যখন থাকতেন, তখন আমি যেতাম, আবিদ যেত, হাসান হাফিজুর রহমান নামে আমাদের আরেক বন্ধু যেত, শিহাব সরকার, হ্যাঁ, তারপর ইকবাল হাসানও যেত। এইরকম আড্ডা দিয়েছে আমরা। মান্নান সৈয়দের বাসায় অবশ্যই আমরা বসতাম না। আমি আর আবিদ গেলে রোববারে, তখন তো রোববার ছিল বন্ধের দিন, গেলে উনি বেরিয়ে আসতেন এবং পাশেই একটা রেস্তোরাঁতে বসে আমরা ঘন্টার পর ঘন্টা আড্ডা দিয়েছি, সাহিত্যের আড্ডা। হ্যাঁ, এবং শিল্পতরুতে তো নিয়মিত ছিলেন আব্দুল মান্নান সৈয়দ। হ্যাঁ, উপদেষ্টা সম্পাদক হিসেবে কাজ করেছেন উনি। এটা অসাধারণ সময় কেটেছে, অনন্য সাধারণ বলা উচিত। সেই সময়গুলো শেখার কাল ছিল আমাদের। আচ্ছা, সেই সময়টা যত সময় যায় আমরা কি এভাবেই বলবো যে সেই সময়টা ভালো ছিল? যে জীবন চলে যায় সে জীবন সবসময় ভালো, যে জীবন আসছে সে কষ্টের জীবন। তবে জীবনে ভালো এবং মন্দ দুটোই, কষ্ট এবং দুঃখ কষ্ট নিয়েই জীবন, এবং সেটাই হলো জীবনের মূল শিক্ষা। কোথা থেকে আমরা এসেছি, কিভাবে জীবনকে যাপন করছি, কিভাবে দুঃখ কষ্ট আনন্দ বেদনার ভিতর দিয়ে আমরা নিজেদেরকে নির্মাণ করে চলেছি, সেটাই হলো আমাদের মূল কাজ। এই কাজে শিক্ষা এবং দর্শন, তার রাজনৈতিক দর্শন, তার সামাজিক দর্শন থাকা জরুরি। না হলে সে ডিরেলড হয়ে যাবে, সে বুঝতেই পারবে না যে সে সমাজের সঙ্গে আছে, জীবনের সঙ্গে আছে, নাকি কোথায় আছে। মাহবুব ভাই, এই সম্প্রতি 2 বছর আগে বাংলাদেশে একটা সরকার পরিবর্তনের একটা অভ্যুত্থান হলো, নতুন একটা সরকার এসেছিল এবং তারপর একটা নির্বাচন হলো, নতুন সরকার ক্ষমতা এসছে।
তো এই যে 2 বছর ছিল এই ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার, সেই সরকারের সময় যে একটা সামাজিক অশুভতা তৈরি হয়েছিল, অসংখ্য শিক্ষককে বের করে দেওয়া হয়েছিল, আমাদের মুক্তিযুদ্ধের ভাস্কর্যগুলো ভেঙে দেওয়া হয়েছিল, আমাদের যে সমাধি কবরগুলো ছিল অনেকগুলো, যারা অনেকগুলো কবর, ওইটা হয়, এই- এটা হয় কেন? এক কিন্তু ধরনের কোনো প্রতিরোধ বা কোনো ইয়ে হয়নি, এটা কেন প্রতিরোধ হয় নাই, কারণ হলো দুটো। বা সরকার থেকেও কোনো কিছু বলা হয়নি? জুলাই বিপ্লবের মূল লক্ষ্য ছিল শেখ হাসিনা, জি, তাকে উৎখাত করা, এটা ছিল না। সেটা উৎখাত করার বিষয়টা ছিল সর্বশেষে 3 তারিখ এবং 4 তারিখ, এই দুটো দিনে যখন বুঝলো যে এই একটা বড় সুযোগ, এদের উৎখাত করা যাবে। আপনি যদি মনে করেন যে নাহিদ ইসলামদের এই মব খুব বড় কিছু ছিল, তা ছিল না। এর মধ্যে আরও সাধারণ মানুষ যখন জড়িত হয়ে গেল, তখন এটার রাজনৈতিক না সামাজিক বিস্ফোরণে তৈরি হলো। জি, এই বিস্ফোরণের ফলে হাসিনাকে চলে যেতে হলো, এবং তারা এই মবই কিন্তু এই সব বাজে কাজগুলো করেছে, যেটা আমরা প্রত্যাশা করিনি। যেমন গণভবনে গিয়ে লুটপাট করা, আবার ফেরতও দিয়েছে, লুটপাট করে নিয়ে গেছে, আবার ফেরত দিয়ে গেছে, যখন বুঝে লাগছে যে না এটা অন্যায় হচ্ছে, এটা ঠিক না। না দিয়েছে খুব কম, অল্প কয়েকজন যাই হোক, দিয়েছে, সিম্বল হলেও 1-2 জন দিয়েছে। 1-2 জন দিয়েছে। কথা হলো যে এই যে সাধারণ পিপুল যারা তরুণ এবং বিক্ষুব্ধ, রাজনৈতিকভাবে বিক্ষুব্ধ, সেটার কারণেই কিন্তু এই মব তৈরি হয়েছিল। সেজন্য তরুণরা কি স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল? না, তাহলে তারা স্বাধীনতার বিপক্ষে যারা কেন ভাঙলো? সেটা ভাষায় বললাম যে কিছু মানে আছে, স্বাধীনতার বিপক্ষে যারা, তারাই এই কাজটা করেছে, এই সুযোগটা গ্রহণ এবং করেছে। সুফি সাধকদের যে কবর, সে কবর কি অপরাধ করেছিল? সেটাই তো বলছি যে যারা স্বাধীনতার বিপক্ষের লোক, তারাই এগুলো করেছে। সমাজে সুফি অসুফি সাধারণ মানুষ একসঙ্গেই বসবাস করে, জি, তাই না? করে এসছে হাজার হাজার শত বছর, বছর শত ধরে। শত বছর ধরে। তো তাহলে হঠাৎ করে এটা করবে কেন? করেছে কিছু দুষ্ট চক্র, যাতে এইটা একটা বড় সুযোগ, কে কারে কি করেছে এটা আমরা জানি না, সমস্ত কিছু ভাঙো, তাই না? ভেঙে গুড়িয়ে দাও। তো গুড়িয়ে দিয়েছে, সেটাকে নিয়ন্ত্রণ করতে পেরেছে ইউনূস সরকার, এটা ঠিক। না, নিয়ন্ত্রণ করতে পারে নাই, না, করে নাই। প্রথম দিকে পারে নাই, কিন্তু আস্তে আস্তে নিয়ন্ত্রণ করেছে। মব সেটাকে বন্ধ করতে পেরেছে। সেটা স্বাধীনতার পরবর্তী পর্যায়ে, মানে 24-এর পরবর্তী পর্যায়ে 1.5 বছরে হয়তো অতটা ব্যাপকভাবে বন্ধ করতে পারে নাই, কিন্তু নতুন গভর্নমেন্ট আসার পর না, এই গভর্নমেন্টে তো কোনো প্রশ্ন নাই, কিন্তু প্রশ্ন হচ্ছে যে ইউনূস গভর্নমেন্ট কেন তাদের করে কাছ নাই? থেকে অনেক বড় আশা ছিল তো এই জাতির। আশা ছিল, কিন্তু ইউনূস গভর্নমেন্টের সঙ্গে যারা ছিলেন, তাদের কতিপয় তো যারা স্বাধীনতা চায়নি তাদের অংশ, এবং তাদের সঙ্গে গুপ্ত থেকে যারা কাজ করেছে, তারা কিন্তু এই সব অপকর্মগুলো করেছে, এবং যেটা জাতি কখনোই এটা প্রত্যাশা করেনি। কেন করবে? জাতি তো নির্মিত হয় এই 1-2 বিষয় আশয় নিয়ে না, সামগ্রিক দর্শনকে নিয়েই জাতি গঠিত হয়, জাতির চৈতন্য গঠিত হয়। জাতি এটা কোনোদিনই বলে না যে মাজার ভাঙতে হবে। কেন মাজার ভাঙতে হবে? সেটা একটা সুফিদের দর্শন, সেই দর্শনের একে তারা ভাঙতে হবে কেন করবে? করা উচিত না। যারা করেছে তারা চিহ্নিত, কিন্তু তারা কোনো শাস্তি পায়নি। শাস্তি দেওয়া, সামাজিকভাবে শাস্তি হবে, আমি এটা বিশ্বাস করি। রাজনৈতিকভাবে না হলেও সামাজিকভাবে শাস্তি হবে। সমাজ তাদেরকে প্রত্যাখ্যান করবে এবং করেছে বলে আমি মনে করি, এবং এটা কন্টিনিউটি হতে বাধ্য। না হলে আমাদের দেশের যে রাজনৈতিক সংস্কৃতি, তাকে রক্ষা করা যাবে না। তারা গুপ্ত থেকে লুপ্ত করে দেবে সব কিছু, এটা হতে পারে না। এটা হওয়া উচিত নয় একটি স্বাধীন দেশে। উচিত নয়, এটা হতে পারে না। উচিত নয় তো এটা ভদ্রলোকের ভাষা, জি, তাই না? জি। মাহবুব ভাই, আপনি একসময় সাহিত্য সম্পাদক হিসেবে অনেক পত্রিকায় কাজ করেছেন। আমার সৌভাগ্য হয়েছিল যে আপনার হাত দিয়ে আমার বেশ কিছু গল্পও ছাপা হয়েছিল। এখন
আপনার সেই অভিজ্ঞতা এবং এখন যে সাহিত্য সম্পাদকের অভিজ্ঞতা, আপনি নিজেও লেখালেখি করেন, নানা পত্রিকায় দেন, পার্থক্যটা কিভাবে অনুভব করেন? পার্থক্য ওভাবে আমি বিচার করি না। কারণ হলো দুটো, যে আমি যখন সাহিত্য দেখেছি তখন কিন্তু আমি ইয়াংই ছিলাম। জি, অবশ্যই। এটা বুঝতে হবে। আপনি এখনো ইয়াং। হ্যাঁ, যখন ওরা যখন ইয়াংরা যখন এটা কাজটা করছে তখন তাদেরকে আমি ইয়াং মনে করছি, কিন্তু সে নিজেকে প্রজ্ঞাবান এবং উপযুক্ত বলেই মনে করছে। আমিও তখন প্রজ্ঞাবান এবং উপযুক্ত বলেই মনে করতাম বলেই আমার ধ্যান থেকে, আমার ধারণা থেকে, আমার দৃষ্টিভঙ্গি থেকে আমি আমার কবিতা, গল্প বা এগুলো উপন্যাসগুলো আমি তাদের কাছ থেকে নিতাম এবং সম্পাদনার ব্যবস্থাটা করতাম। তো একজন লেখকের মৌলিক যে চিন্তা, তাকে সাধারণত এডিট করা যায় না। এডিট হয় সেইটুকু যেটা বাড়তি বলে মনে হয়, অতিরিক্ত বলে মনে হয়, আর যেটুকুর ভাষাগত সম্পাদনা করতে হয় সেটাই হলো মূল সাহিত্য সম্পাদকের বা সম্পাদকের মূল দায়িত্ব। তো এই দায়িত্ব তো আমরা পালন করেছি। এখনকার ছেলেরা করে না হলে তারা ভয় পায় যে আমার একটা কবিতার হয়তো একটা লাইন অথবা একটা শব্দ তার ভালো লাগছে না, সে বলার সাহস নেই এখন আর। কিন্তু বললে ভালো হইতো। বললে হয়তো ভালো হতো। আচ্ছা, আপনি তো যদি আপনাকে বলে আপনি তো মাইন্ড করতে পারেন, সেভাবে সেটাও তো আপনি তো পজিটিভলি নাও নিতে পারেন। না, এটাই তো বড় বিষয় আমাদের বাংলাদেশে। এইটাই হলো বড় একটা বিষয়। ধরুন আমরা যদি হাসান হাবিবকে অথবা শামসুর রহমানকে অথবা আল মাহমুদকে বলতাম যে না, আপনার এই কবিতা খুবই ভালো, কিন্তু এই শব্দটাকে সুপ্রযুক্ত নয়, তারা এটা ভালোভাবে নিত না। ইভেন আমার একটা অভিজ্ঞতা আছে, আমি একজনের উপন্যাস ঈদ সংখ্যায় ছাপতে পারিনি বলে আমরা চেয়েছিলাম, কিন্তু সেটা অভ্যন্তরীণ কারণে সেটাকে ছাপা যায়নি। মানে আমার মালিক এবং সম্পাদকের লেখা ওইখানে ছাপতে হয়েছে। আমি ওনার জন্য যে জায়গাটা রেখেছিলাম সেই জায়গাটা ওনাকে বাদ দিয়ে ওনাকে নিতে হলো। সম্পাদক, মালিক, এটা বাধ্য আমি ছাপতে, নাহলে আমার জব থাকে না। ওই মহিলা এসে ওনার কাছে দিয়েছিল, সম্পাদকের কাছে, ওই মহিলার কাছে যার লেখা আছে। তো এখন আমি তারে বললাম যে আমাকে ডেকে পাঠিয়েছে। তা আমি বললাম যে হ্যাঁ, অভিযুক্ত করেছেন, ভালো জায়গায় করেছেন, আমি ছাপতে পারিনি, দুঃখিত এর জন্য এবং আমি ক্ষমা চাচ্ছি। কিন্তু আমার সম্পাদককে জিজ্ঞেস করেছেন যে কী কারণে উনি এটা ছাপতে পারল না? উনি কি আমাকে জিজ্ঞেস করেছে? আমি তো তালিকাভুক্ত আপনাকে কাছে লেখা চেয়ে এনেছিলাম, উপন্যাস চেয়ে এনেছিলাম, কিন্তু উনি আমাকে জিজ্ঞেস করলেন না কেন চেয়ে এনে লেখাটা ছাপা হলো না, উপন্যাসটা ছাপা হলো না, সেটা কিন্তু উনি জিজ্ঞেস করেন নাই। এটা করে না, এইটা হলো ব্যাপার। তাহলে আমি তখনই বলে দিতে পারতাম যে ওনার লেখা ছাপানোর জন্য আপনার লেখাটা প্রথম দিকে আমি যে মেকআপ করেছি ওটা মেকআপের একটা আছে, শেষ দিকে কিছু খালি রাখতে হয় আর মাঝখান থেকে ছাপতে হয়, আর কিছু সামনের দিকে খালি রাখতে হয়, আরও প্রজ্ঞাবানদের লেখা, বড় লোকের লেখা টাকা যেগুলো আসবে সেগুলো যাতে দিতে পারি। ওই সুযোগে উনি ওইটা ঢুকিয়েছেন ওখানে। মাহবুব ভাই, বিচিত্র অভিজ্ঞতা আপনার, এবং আপনার সঙ্গে এ বিষয়ে কথা বলতে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, কিন্তু আমাদের একটা নির্দিষ্ট সময় আছে, আপনি জানেন, সেই সময়টা চলে এসছে। প্রশ্নোত্তরে অংশ নেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। নিশ্চয়ই ভবিষ্যতে আপনার সঙ্গে আরও কথা হবে, আরও কোনো অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে আমাকে সিলেক্ট করার জন্যে, আমার কথা শোনার জন্য এবং কথা প্রচার করার জন্যে, সব কিছুর জন্যেই গ্রিন টিভিকে ধন্যবাদ জানাচ্ছি।